উম, ধরুন এমন একজন মানুষের কথা যিনি সপ্তাহে ৮০ ঘন্টা হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন। হ্যাঁ, একদম। সবার আগে অফিসে ঢুকছেন আর সবার শেষে বেরোচ্ছেন। ঠিক, কোনো ছুটি নেই, কাজের প্রতি নিষ্ঠার কোনো অভাব নেই। কিন্তু এত কিছুর পরও মাস শেষে বা কোয়ার্টারলি টার্গেট পূরণের সময় দেখা যাচ্ছে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। হতাশা তাকে একেবারে গ্রাস করছে। এই মানুষটির নাম জো। আর জোরের গল্পটি আমাদের অনেকেরই খুব পরিচিত লাগতে পারে, তাই না? অবশ্যই, কারণ আমাদের চারপাশের এই গলাকাটা প্রতিযোগিতার দুনিয়ায় আমরা অনেকেই আসলে এই একই ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছি। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত এমন কিছু উৎস বিশ্লেষণ করব যা এই ইঁদুর দৌড় থেকে বেরোয়ার পথ দেখায়। আর আজকের আমাদের মূল উৎস হল বব বার্জে এবং জন ডেভিড মানের লেখা অত্যন্ত জনপ্রিয় একটি বই, দ্য গো গিভ আপ। হ্যাঁ, এই বইয়ের দর্শন বিশ্লেষণ করে আমরা আজ খুঁজব কেন প্রচলিত ওই শুধু নিজের স্বার্থ হাসিল করার মানসিকতা বা সারাক্ষণ গো গেটার হওয়াটাই সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়। আমাদের আজকের লক্ষ্যই হলো এটা খুঁজে বের করা যে জীবনের সফল হওয়ার আসল রহস্য কেবল পাওয়া নয়, বরং দেওয়া। আসলে জোর মূল সমস্যাটা তার পরিশ্রমে বা যোগ্যতায় ছিল না। তার পুরো মনোযোগের কেন্দ্রে একটা বড় ধরনের ত্রুটি ছিল। ত্রুটিটা ঠিক কী রকম? উম, আমাদের প্রচলিত ব্যবসায়িক কাঠামোগুলো সাধারণত আমাদের শেখায় যে সাফল্য মানেই হল অন্যকে পেছনে ফেলে নিজের হিস্সাটুকু বুঝে নেওয়া। জো ঠিক সেই কাজটাই করছিল। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফোন কল, প্রতিটি চুক্তির পেছনের একমাত্র উদ্দেশ্য ছিল এখান থেকে আমি কি পাব। একটা তীব্র আত্মকেন্দ্রিক ফোকাস। একদম। আর এই ফোকাসটাই তাকে অন্ধ করে রেখেছিল। এখানেই গল্পে পিন্ডার নামের এক অত্যন্ত সফল আর রহস্যময় মেন্টরের আগমন ঘটে। পিন্ডার জোকে বোঝান যে এই কিভাবে পাবো বা শুধু নেওয়ার মানসিকতাই তার সবচেয়ে বড় শত্রু। বুঝতে পেরেছি, প্রচলিত চিন্তাধারার একেবারে বিপরীত কিছু একটা। হ্যাঁ, পিন্ডার জোর সামনে লজ অফ স্ট্র্যাটোস্ফিয়ারিক সাকসেস বা আকাশচুম্বী সাফল্যে 5টি সূত্র তুলে ধরেন। এই দর্শন অনুযায়ী পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সফল তারা আসলে নেওয়ার চেয়ে দেওয়ার দিকে বেশি মনোযোগ দেন। এই দেওয়ার বিষয়টা শুনলে প্রথম একটু আদর্শবাদী বা অবাস্তব মনে হতে পারে, কারণ পিন্ডার্সের প্রথম সূত্রটির কথা বলেন, যাকে তিনি মূল্যের সূত্র বা ল অফ ভ্যালু বলেছেন, তার মূল কথাই হল একজন মানুষের আসল মূল্য নির্ভর করে সে যা পারিশ্রমিক হিসেবে নিচ্ছে তার চেয়ে কত বেশি মূল্য সে অন্যকে দিচ্ছে তার উপর। ঠিক। কিন্তু একটু যদি আমরা বাস্তবতার নিরিখে দেখি, একটা পুঁজিবাদী কাঠামোতে ব্যবসার মূল কথাই তো হলো লাভ বা মার্জিন, তাই না? অবশ্যই। আমি যদি একটি পণ্য উৎপাদনে ১০০ টাকা খরচ করে কারো কাছ থেকে পাওয়া টাকার চেয়ে বেশি ভ্যালু দিয়ে দিই, তাহলে তো আমার দেউলিয়া হয়ে যাওয়ার কথা। এটা বাস্তবে কিভাবে কাজ করে? ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে আমাদের নির্ধারিত দাম এবং প্রদত্ত ভ্যালুর মধ্যকার পার্থক্যটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। পিন্ডার কিন্তু এখানে দেউলিয়া হয়ে যাওয়ার কথা একেবারেই বলছেন না। আচ্ছা, তাহলে তিনি কি বোঝাচ্ছেন? এখানে শুধু প্রাইস ট্যাগ বা দামের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সেবার মান আর উৎকর্ষের কথা। বইটিতে আর্নেস্টো নামের একজন হটডগ বিক্রেতার চমৎকার একটা উদাহরণ আছে। হটডগ বিক্রেতা? হ্যাঁ, আর্নেস্টোর হটডগের দাম হয়তো রাস্তার অন্য 10টা সাধারণ হটডগের মতোই। সেটার দাম কিন্তু সে কমায়নি। কিন্তু আর্নেস্টো যখন কাউকে সেই খাবারটা পরিবেশন করে তখন সে প্রত্যেকটি ক্রেতার নাম মনে রাখে। ও আচ্ছা। তাদের সাথে এমন আন্তরিকভাবে কথা বলে যেন তারা কোনো 5 স্টার রেস্তোরাঁয় খেতে এসেছে। অর্থাৎ ক্রেতা যে টাকাটা দিচ্ছে তার বিনিময়ে সে শুধু একটি খাবার পাচ্ছে না, সে একটি অসাধারণ অভিজ্ঞতা আর সম্মান পাচ্ছে। দারুণ। তার আর্নেস্টোর দেওয়া এই অভিজ্ঞতার ভ্যালু ওই হটডগের আর্থিক দামের চেয়ে বহুগুণ বেশি। ঠিক তাই। যখন কেউ অপরিসীম ভ্যালু প্রদান করে তখন টাকা এমনিতেই বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে চলে আসে। তার এখানে আর্থিক লোকসানের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে গ্রাহক আর্থিকভাবে যা পরিশোধ করছে মনস্তাত্ত্বিক দিক থেকে তাকে তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ করা। যখন কোনো গ্রাহক অনুভব করে যে সে তার দেওয়া টাকার চেয়ে অনেক বড় কোনো প্রশান্তি পেয়েছে, তখন সে শুধু একবারের জন্য ক্রেতা থাকে না। একদমই না, সে ওই ব্যবসার একজন অনুগত সমর্থকে পরিণত হয়। একেবারে সেই মনস্তাত্ত্বিক জায়গাতেই আর্নেস্টো সফল। মানুষের মস্তিষ্ক তো সবসময় লাভ ক্ষতির হিসাব করে, তাই না? হ্যাঁ,
অবচেতনভাবেই আমরা সেটা করি। যখন কেউ দেখে যে একটি জায়গা থেকে সে অপরিসীম ভ্যালু পাচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের ইতিবাচক ঋণবোধ তৈরি হয়। এই ঋণবোধ কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এর ফলে সেই গ্রাহক নিজে থেকেই বারবার ফিরে আসে। আর জোর মতো মানুষরা কেবল একবারের লেনদেন থেকে কিভাবে সর্বোচ্চ টাকা বের করে আনা যায় সেটা নিয়েই মেতে থাকে। ঠিক, ফলে তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয়। আচ্ছা, এই ভ্যালু দেওয়ার বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু এখানে একটা বাস্তব সীমাবদ্ধতা চলে আসে। ধরুন জো তার ক্লায়েন্টদের অসাধারণ ভ্যালু দিতে শুরু করল। সে প্রতিটি ক্লায়েন্টের জন্য নিজের সর্বোচ্চটা দিচ্ছে, কিন্তু জোর দিনে তো আর ২৪ ঘন্টার বেশি সময় নেই। হ্যাঁ, সময়ের একটা ছাদ তো আছেই। একজন মানুষ তার শারীরিক এবং সময়ের সীমাবদ্ধতার কারণে খুব বেশি হলে দিনে ১০ বা ২০ জন মানুষকে তার এই সেরা সেবাটি দিতে পারবে। যদি আয়ের পরিমাণ বাড়াতেই হয়, তবে এই ২৪ ঘন্টার ছাদটা তো তাকে ভাঙতে হবে। তখন কি হবে? এই শারীরিক এবং সময়ের সীমাবদ্ধতাই মূলত আমাদের পরবর্তী ধারণার দিকে নিয়ে যায়, যাকে পিন্ডার প্রতিদানের সূত্র বা ল অফ কম্পেনসেশন বলেছেন। আচ্ছা। প্রথম সূত্রটি আমাদের শিখিয়েছে সেবার মান সম্পর্কে, কিন্তু আয় বা প্রতিদান বাড়ানোর জন্য শুধু মান যথেষ্ট নয়, সেখানে পরিমাণের একটা বিশাল ভূমিকা আছে। এই জায়গাটিতে আমরা নিকোল নামের একজন সফটওয়্যার কোম্পানি সিইওর উদাহরণ দেখতে পাই। নিকোল কি করেছিলেন? নিকোল একটি অত্যন্ত কার্যকরী শিক্ষামূলক সফটওয়্যার তৈরি করেছিলেন। এই সফটওয়্যারটি যে শিশুদের শেখার ক্ষেত্রে দারুণ ভ্যালু যোগ করছিল, তা প্রথম সূত্রের প্রমাণ। কিন্তু নিকোল শুধু কয়েকজন শিশুর মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তিনি তার এই ভ্যালুটাকে প্রযুক্তির মাধ্যমে লাখো শিশুর কাছে পৌঁছে দেওয়ার একটা উপায় বের করেছিলেন। ওহ, বুঝতে পেরেছি। তার মানে সমীকরণটা দাঁড়াচ্ছে আয় নির্ভর করবে কত বেশি মানুষকে সেবা দেওয়া হচ্ছে এবং কত ভালোভাবে সেবা দেওয়া হচ্ছে তার উপর। মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয়ের গুণফল। একদম নিখুঁত বলেছেন। নিকোল যদি শুধু একটি স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াতেন, তবে তিনি হয়তো অসাধারণ একজন শিক্ষক হতেন, কিন্তু তার প্রভাব বা ইম্প্যাক্ট ওই কয়েকটা বাচ্চার মধ্যেই আটকে থাকত। যখন তিনি একটি সফটওয়্যার তৈরি করলেন, তখন তিনি তার সেই শিক্ষাদানের হালুটাকে একটা স্কেলে নিয়ে গেলেন। ঠিক ওই স্কেল করার ক্ষমতাটাই হলো আসল চাবিকাঠি। আপনার প্রতিদান সবসময় আপনার সেবার বিস্তৃতির সমানুপাতিক হবে। যত বেশি মানুষের জীবনে আপনি ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন, আপনার প্রতিদান তত বড় হবে। কিন্তু সবার পেশা তো প্রযুক্তিভিত্তিক নয়, তাই না? জোর মতো যারা সাধারণ চাকরি বা ব্যবসা করে, তারা কিভাবে এত হাজারো মানুষের কাছে পৌঁছবে? তাদের জন্য এই বিস্তৃতির উপায় হলো একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, যেখান থেকে আসে আমাদের তৃতীয় সূত্রটি। আচ্ছা, নেটওয়ার্কিং শব্দটা শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে কিছু মানুষ স্যুটটাই পরে হাতে ভিজিটিং কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সারাক্ষণ এমন মানুষের খোঁজ করছে যাদের থেকে ভবিষ্যতে কোনো সুবিধা আদায় করা যায়। কর্পোরেট জগতে তো এটা একটা অদৃশ্য খাতা নিয়ে ঘুরে বেড়ানোর মতো, যেখানে হিসাব রাখা হয় আমি ওকে ওই কাজটা করে দিয়েছি, এবার ওর পালা। হ্যাঁ, এই শর্তযুক্ত বিনিময়ে বা তুমি আমাকে দিলে আমি তোমাকে দেব, এই মানসিকতা মানুষকে অত্যন্ত সতর্ক আর রক্ষণশীল করে তোলে। পিন্ডার এই জায়গাতেই তৃতীয় সূত্র বা প্রভাবের সূত্রের কথা বলেন। প্রভাবের সূত্র বা ল অফ ইনফ্লুয়েন্স, এটা কিভাবে কাজ করে? এখানে কে কতটুকু দিল তার হিসাব রাখা বন্ধ করতে হবে। কোনো তাৎক্ষণিক প্রতিদানের আশা না রেখে এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে যেখানে মানুষ আপনাকে চিনবে এবং বিশ্বাস করবে। যদি আমরা নেটওয়ার্কিংয়ের এই ধারণাটিকে একটু অন্যভাবে কল্পনা করি, মানে এটি একটি অদ্ভুত ব্যাংক অ্যাকাউন্টের মতো নয়, যেখানে আমি আজকে কিছু জমা করলাম আর কালকেই সেটা তুলে নেওয়ার জন্য বসে থাকলাম। তাহলে কেমন? বরং এটি হলো একটি গাছ লাগানোর মতো। গাছ লাগানোর পর আমরা কিন্তু সারাক্ষণ পাতা টেনে দেখি না যে ফল ধরল কিনা, আমরা শুধু নীরবে পানি দিয়ে যাই। নেটওয়ার্কিংয়ে এই নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করাটা হলো সেই পানি দেওয়ার মতো। দারুণ একটা উপমা। এই পানি দেওয়ার বিষয়টা সুসান নামের একজন রিয়েল এস্টেট ব্রোকারের গল্পের সাথে খুব ভালোভাবে মিলে যায়। সুসান ছিলেন এমন একজন ব্রোকার যিনি নিজের কমিশনের চেয়ে ক্লায়েন্টের চাহিদাকে বেশি গুরুত্ব দিতেন। রিয়েল এস্টেটে এটা তো বেশ বিরল। তা তো বটেই। এমনকি এমনও হয়েছে যে কোনো ক্লায়েন্টের জন্য সুসানের কাছে সঠিক বাড়িটি নেই, কিন্তু তার একজন প্রতিযোগীর কাছে সেই বাড়িটি আছে। সুসান নির্দ্বিধায় নিজের কমিশনের মায়া ত্যাগ করে ওই ক্লায়েন্টকে তার প্রতিযোগীর কাছে পাঠিয়ে দিয়েছেন। বলেন কি, একজন ব্রোকার নিজের ক্লায়েন্টকে আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছে? মানে তো সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। দৃশ্যতা তাই মনে হয়।
সাধারণ ব্যবসায়িক জ্ঞানে এটা চরম বোকামি, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এর ফলাফল ছিল জাদুকরী। কিভাবে? ওই ক্লায়েন্ট যখন দেখলেন যে সুসান নিজের লাভের চেয়ে তার ভালো বাড়ি পাওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তখন সুসানের প্রতি ওই ক্লায়েন্টের এক অদ্ভুত অন্ধ বিশ্বাস তৈরি হয়ে গেল। পরবর্তীতে ওই ক্লায়েন্ট তার পরিচিত সবাইকে সুসানের কাছে পাঠিয়েছেন। ওয়াও! তার মানে নিজের স্বার্থকে পেছনে ফেলার মাধ্যমেই সুসান পুরো বাজারে নিজের সবচেয়ে বড় প্রভাব তৈরি করতে পেরেছিলেন। ঠিক তাই। তার নেটওয়ার্কে এমন একটা আস্থার পরিবেশ তৈরি হলো যেখানে সবাই জানত যে সুসানের কাছে গেলে কেউ ঠকবে না। এই যে আস্থার বিষয়টা উঠে এলো, এখান থেকে কিন্তু একটা বড় জটিলতাও তৈরি হয়। মানে বই পড়ে বা সেমিনার শুনে অনেকেই তো এই নিঃস্বার্থ হওয়ার কৌশলটা শিখে নিতে পারে। তারা হয়তো ক্লায়েন্টের সামনে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলবে, এমন ভাব করবে যেন তারা ক্লায়েন্টের জন্যই জীবন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকেই এমনটা করে। কিন্তু ভেতরে ভেতরে তাদের লক্ষ্য ওই নিজের কমিশনটাই। মানুষ তো এসব কৃত্রিম কৌশল খুব সহজেই ধরে ফেলতে পারে, তাই না? একদম ঠিক বলেছেন। মানুষের মস্তিষ্ক বিবর্তনের ধারাতেই এমনভাবে তৈরি হয়েছে যে সে খুব দ্রুত নকল আচরণ ধরতে পারে। যখন কেউ আমাদের সামনে এসে অভিনয় করে বা কোনো মুখস্থ করা সেলস পিচ আওড়ায়, আমরা ঠিকই বুঝতে পারি। আমাদের নিউরনগুলো সাথে সাথে একটা সতর্কবার্তা পাঠায়। হ্যাঁ, আমরা বুঝি যে এই মানুষটির কথার সাথে তার ভেতরের অনুভূতির কোনো মিল নেই। আর ঠিক এই কারণেই পিন্ডারের চতুর্থ সূত্রটি এত গুরুত্বপূর্ণ। এই সূত্রটি হল স্বকীয়তার সূত্র বা ল অফ অথেন্টিসিটি। স্বকীয়তা বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? এর মানে কি এই যে আমার কোনো ব্যবসায়িক দক্ষতা বা পেশাদারিত্বের দরকার নেই, আমি শুধু আমার মতো থাকলেই মানুষ আমাকে গ্রহণ করবে? না না, পেশাদারিত্ব বা দক্ষতা অবশ্যই দরকার, কিন্তু সেই দক্ষতার মোড়কে আপনি যদি নিজের আসল পরিচয়টা লুকিয়ে রাখেন, তবে মানুষ কখনোই আপনার সাথে গভীরভাবে যুক্ত হতে পারবে না। আপনি কাউকে সবচেয়ে দামি যে উপহারটি দিতে পারেন তা হল আপনার আসল সত্তা। মানে মুখোশ ছাড়া মানুষের সামনে আসা। হ্যাঁ, যখন আপনি নিজের দুর্বলতা এবং সততা নিয়ে মানুষের সামনে দাঁড়ান, তখন অপর পাশের মানুষটিও স্বস্তি বোধ করে। তারা অনুভব করে যে তারা একটি রোবট বা কোনো যন্ত্রের সাথে কথা বলছে না, তারা একটি জলজান্ত মানুষের সাথে কথা বলছে। মানুষ কোনো পণ্য কেনার আগে আসলে আপনাকে কেনে। তার মানে আমি যতই দারুণ দারুণ কৌশল অবলম্বন করি না কেন, যদি আমার কথার মধ্যে সততা না থাকে, তাহলে সব কৌশলই ব্যর্থ। আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই মানুষের আসল রূপটাই তো সবচেয়ে বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা প্রতিযোগিতামূলক সুবিধা হওয়া উচিত। আপনার মতো তো আর কেউ নেই। আপনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার যে আন্তরিকতা, এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। স্বকীয়তাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। আচ্ছা, এই চারটা বিষয় তো আমরা বেশ পরিষ্কারভাবে দেখলাম। প্রথমত, প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভ্যালু দেওয়া। দ্বিতীয়ত, সেই ভ্যালুটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয়ত, প্রভাব বিস্তারের জন্য শর্তহীনভাবে অন্যের মঙ্গল চাওয়া। এবং সবশেষে নিজের আসল সত্তা নিয়ে মানুষের সামনে আসা। হ্যাঁ, এই চারটি সূত্র। কিন্তু এই পুরো দর্শনটার মধ্যে একটা বিরাট ফাঁক থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। ফাঁক? কীরকম ফাঁক? মানে যদি আমরা এই চারটা নিয়ম আক্ষরিক অর্থে মেনে চলি, তাহলে তো আমাদের সারা জীবন শুধু দিয়েই যেতে হবে। অন্যের কথা ভাবতে ভাবতে, অন্যকে ভ্যালু দিতে দিতে তো একজন মানুষ একসময় শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে একেবারে নিঃস্ব হয়ে পড়বে। পয়েন্ট আছে। দেওয়ার তো একটা সীমা থাকা উচিত, না হলে তো এটা ব্যবসার বদলে একটা শহীদ হওয়ার গল্প হয়ে দাঁড়াবে। এই সংখ্যাটি অত্যন্ত যৌক্তিক এবং জোর মনেও ঠিক একই প্রশ্ন জেগেছিল। যদি কেউ শুধু দিয়েই যায়, তবে একসময় তো তার পাত্র খালি হয়ে যাবে। মহাবিশ্বের বা প্রকৃতির কোনো নিয়মই একমুখী নয়। তাহলে উপায়? আর এই জন্যই পিন্ডার তার পঞ্চম এবং চূড়ান্ত সূত্রের অবতারণা করেছেন, যা হল গ্রহণশীলতার সূত্র বা ল অব রিসেপটিভিটি। এই সূত্রটি আমাদের বলে যে সফলভাবে দেওয়ার চাবিকাঠি হল নেওয়ার জন্য প্রস্তুত থাকা বা নিজেকে উন্মুক্ত রাখা। কিন্তু এই নেওয়ার জন্য উন্মুক্ত থাকা মানে তো আবার সেই পুরনো কিভাবে পাবো মানসিকতায় ফিরে যাওয়া। এই দুয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হল প্রবাহের মধ্যে। বিষয়টি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে খুব সহজে বোঝা যায়। ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি শুধু শ্বাস ছাড়বেন, কারণ শ্বাস ছাড়াটুকুই হল আপনার দেওয়ার প্রক্রিয়া। আপনি যদি শ্বাস নিতে অস্বীকার করেন, তাহলে কি হবে? খুব দ্রুত আমি মারা যাব। ঠিক, প্রকৃতিতে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া একই প্রক্রিয়ার দুটি অবিচ্ছেদ্য অংশ।
একইভাবে দেওয়া এবং নেওয়া একই মুদ্রার এপিঠোপিঠ। আপনি যখন বিশ্বস্ততার সাথে ভ্যালু দিচ্ছেন, তখন প্রকৃতির নিয়মে সেই ভ্যালু প্রতিদান হিসেবে আপনার দিকে ফিরে আসবে। আচ্ছা, যখন সেটা ফিরে আসছে, তখন অপরাধবোধে না ভুগে বা সেটাকে প্রত্যাখ্যান না করে হাসি মুখে গ্রহণ করতে হবে। দারুণ একটা ব্যাপার পরিষ্কার হলো। মানে গো গিভার হওয়ার অর্থ নিজেকে শহীদ করে দেওয়া নয়। আমি যদি সফলভাবে অন্যকে দিতে চাই, তাহলে সেই সাফল্যের প্রতিদানটুকু হাসি মুখে গ্রহণও করতে হবে। নিজেকে যদি আমি নেওয়ার জন্য উন্মুক্ত না রাখি, তাহলে আমি আসলে আমার নিজের দেওয়ার প্রবাহটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক তাই। জোর সমস্যা ছিল সে শুধু নেওয়ার কথা ভাবত। আবার উল্টো দিকে অনেকে আছেন যারা শুধু দেওয়ার কথা ভাবেন এবং কিছু নিতে গেলে অপরাধ বোধে ভোগেন। পিন্ডার মূলত এই দুই চরমপন্থার মাঝামাঝি একটি ভারসাম্য তৈরি করেছেন। বুঝে পারছি। পিন্ডারের আসল রহস্য কোনো জটিল সূত্র নয়, বরং এই 5টি সূত্রের ধারাবাহিক প্রয়োগ। মানসিকতাকে আমি বা মি থেকে আমরা বা উইতে রূপান্তর করতে হবে। একটি লেনদেন থেকে কি পাওয়া যাবে, তার বদলে অপর পাশের মানুষটিকে কি দেওয়া যাবে, সেটাই আসল। এই পুরো আলোচনাটি আসলেই আমাদের দৈনন্দিন কাজ এবং চিন্তাধারার উপর একটা বড় ধাক্কা দেয়। আমরা আলোচনা শুরু করেছিলাম জোকে নিয়ে, যিনি একজন গো গেটার হিসেবে শুধু নিজের টার্গেট পূরণের চিন্তায় অন্ধ হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে কাজ করার তীব্র ইচ্ছা বা ওই ড্রাইভ টু টেক অ্যাকশন থাকাটা মোটেও খারাপ কিছু নয়। খারাপ হলো সেই ইচ্ছাকে ভুল দিকে পরিচালিত করা। একজন আদর্শ পেশাদার বা সফল মানুষ হলেন তিনি, যার মধ্যে গো গেটারের মতো কাজ করার প্রবল ইচ্ছা আছে এবং একই সাথে গো গিভারের মতো আগে ভ্যালু দেওয়ার মানসিকতা আছে। এই সমন্বয়টাই হলো আসল জাদু। মূল উৎস থেকে একটা শক্তিশালী বার্তা দেওয়া যায়। পৃথিবীতে আমরা তাই পাই যা আমরা প্রত্যাশা করি। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটাই আসল। একদম। যখন আমরা চারপাশের মানুষের সাফল্যের পথ তৈরি করে দেওয়ার কথা ভাবি, তখন অবচেতনভাবেই আমরা নিজেদের জন্য একটি বিশাল এবং বিশ্বস্ত নেটওয়ার্ক তৈরি করে ফেলি। অন্যদের সাফল্যের দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের নিজেদের সাফল্যের পথ পরিষ্কার করি। সত্যি, এই দর্শনের প্রভাব শুধু ব্যক্তিগত ক্যারিয়ারে সীমাবদ্ধ থাকার কথা নয়। সব শেষে আমাদের একটু ভাবা দরকার। মানে যদি এমন একটি পৃথিবীর কথা কল্পনা করা যায় যেখানে আমাদের পুরো অর্থনৈতিক কাঠামোটি চুক্তির বদলে শর্তহীন সেবা দিয়ে শুরু হয়। দারুণ একটা সম্ভাবনার কথা বলেছেন। যদি আগামীকালকে পৃথিবীতে সম্পদের পরিমাপ জমানো টাকা দিয়ে না হয়ে আমরা সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছি তা দিয়ে মাপা হয়, তাহলে আমাদের প্রতিদিনের কাজের ধরন কতটা বদলে যেত। হয়তো সেই পৃথিবীতে আমরা ইঁদুর দৌড়ের বদলে অনেক বেশি প্রশান্তি খুঁজে পেতাম।